নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রথম ইঁচড় দিয়ে ইঁচড় চিংড়ি রান্না করব। তাহলে চলো আগে ইঁচড়টা নিয়ে আসি, আর ভিডিওটা স্কিপ করবে না। আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। বন্ধুরা, আমরা বাগানে চলে এসেছি। আর এই দেখো কাঁঠাল গাছটা কিন্তু অনেকটাই বড়। কাঁঠাল গাছের নিচে দিয়ে দেখো অনেক ইঁচড় হয়ে আছে, এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে। আর কাঁঠাল গাছের উপরেও কিন্তু ইঁচড় হয়েছে। এখান থেকে আমি একটা ইঁচড় কেটে নেবো। আর ইঁচড়টা কিন্তু একদম কচি, দেখো এরকম ইঁচড় দুর্দান্ত লাগবে কিন্তু। ইঁচড়টা কেটে নিলাম। এবার ইঁচড়টা নিয়ে চলো রান্না করা যায়। আর আজকে কিভাবে রান্না করবো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। একবার দেখলে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। বন্ধুরা, আমি ইঁচড়টা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটুখানি সর্ষের তেল নিয়ে নেব। আমি বটির মধ্যে লাগিয়ে নিলাম। একটুখানি তেল আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে তেলটা একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ইঁচড়টা কেটে নেব। ছোট বটিটা দিয়ে আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি আবার বড় বটিটা নিলাম। এই বটিটা দিয়ে ইঁচড়টা কাটতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো ইঁচড়টা কিন্তু একদম কচি, কোনো দানা হয়নি। এই ইঁচড় রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ইঁচড়টা প্রথমে কেটে আমি এরকম জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কষটা কিন্তু জলের সাথে ছেড়ে দিচ্ছে। আর তেল দেওয়াতে কিন্তু এই পাত্রের গায়ে লেগে যাবে না। এবার একটা একটা করে আমি ইঁচড় কেটে নেবো। ইঁচড়ের এই মোথাটা কেটে ফেলে দেবো। এই মোথাটা থাকলে কিন্তু ইঁচড়টা ভালো সেদ্ধ হবে না। এবার পিছনটা একটু মোটা করে আমি কেটে নেব। এবার ইঁচড়টা এইভাবে চৌকো চৌকো সাইজ করে কাটবো। আমি এইভাবে কাটলাম, তোমরা এর থেকে একটু বড় কেটে নিতে পারো। এর সাথে আমি দুটো আলু নিয়েছি। আলুটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি ইঁচড় ও আলুটা পরিষ্কার জল দিয়ে 3-4 বার কল থেকে ধুয়ে নিয়ে আসবো। কড়াইতে জল দিলাম ও সামান্য একটু লবণ দিয়েছে। এখন এর মধ্যে ইঁচড় দিয়ে ইঁচড়গুলো আমি সেদ্ধ করে নেব। আর এদিকে আমি দেখো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এইভাবে বেছে নেব। ধরে টান দেব। মাথাটা এইভাবে বাঁচলে মাথাটা টান দিলেই হয়ে যাবে। এবার আমি এর পাগুলো কেটে নিচ্ছি। এই সাইড দিয়ে পিঠটা একটু কেটে নিলাম। এই পিঠের মধ্যে দেখো একটা শিরা আছে। শিরাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এরকম করে টান দিলে শিরাটা চলে এসেছে। এখানে মাছটা কেটে একবারে ধুয়ে নিয়ে এসেছি আমি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। হলুদ ও লবণটা মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি এক সাইডে রেখে দেবো। এর সাথে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম। 7টা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু শুকনো লঙ্কাও নিতে পারো, বা কাঁচা লঙ্কাও এর সাথে বেটে নিতে পারো। 10 কোয়া রসুন। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এর সাথে একটা পেঁয়াজ দিলাম। আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি। এবার এর মধ্যে আমি অল্প জল নিয়ে নিলাম। আমি একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। আর একটা মশলা রেডি করে নেবো। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার আমি শুকনো মশলাটা রেডি করব। এখানে আমি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়েছি। যতটা জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কাও বেটে নিয়েছি, তাই তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ। এবার সব শুকনো মশলাগুলো আগে একসাথে এভাবে মিক্স করে নেব। এখানে শুকনো মশলাটা একসাথে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দিতে হবে না কিন্তু। এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে জাম না থাকে। আর এইভাবে মশলাটা রেডি করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে মশলাটা রেডি করা হয়ে গিয়েছে, আর মশলার মধ্যে কিন্তু একটুও জাম নেই। এবার চলো দেখি ইঁচড়টা কতটা সেদ্ধ হয়েছে।
এখানে ইঁচড়টা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবো না, এর থেকে বেশি সেদ্ধ করলে ইঁচড়টা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ইঁচড়টা আমি এক সাইডে রেখে দিলাম। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার আগে কড়াইটা কিন্তু একটু ভালো করে গরম করে নেবে। বন্ধুরা, এবার তেলটা গরম করে নিয়েছি। এখানে যে আমি চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম এই তেলের উপরে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আগুনে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। এই সময় কিন্তু আগুনটা জোরে দেওয়া যাবে না। মাছটা 4 মিনিট ভেজে নিয়েছি। এবার মাছটা উল্টিয়ে একইভাবে এই পিঠটাও ভেজে নেব। বন্ধুরা, মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। আর চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এখানে কড়াইতে অনেকটাই তেল রয়েছে, আলাদা করে তেল দেবো না। এই তেলের মধ্যে প্রথমে আলুগুলো আমি দিয়ে দিলাম, সাথে লবণ দিলাম। এবার আলুটা নেড়েচেড়ে লবণের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে 3 মিনিট ভেজে নেবো। এর মধ্যে আলুটাও নরম হয়ে যাবে আর আলুটাও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া যাবে। 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওটা আমি 4 মিনিট হালকা লাল করে ভেজে নেবো। বন্ধুরা, আলুটা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজলে আলুটা কিন্তু পুরো লেগে যাবে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দেবো। তেলটা একটুখানি গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, এর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ও তেজপাতাটা 1 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প লবণ দিলাম। পেঁয়াজটা 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সচারে, মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এবার মশলাটা নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। আর মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা কষাতে কষাতে এখানে মাঝারি সাইজে টমেটো কুচি নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম। তার সাথে টমেটোটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, আর এর সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি সামান্য লবণ দিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলার সাথে মিশে যাবে। এবার মশলাটা আমি মিডিয়াম আগুনে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে যে আমি শুকনো মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। বাটির গায়ে দেখো অনেকটাই মশলা লেগে আছে, বাটিটা ধুয়ে অল্প জল দিলাম। এটা আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি একটুখানি চিনি দিলাম। এই মিষ্টি দেওয়াতে মশলার কালারটা সুন্দর হবে আর ইঁচড়টা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধু, এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। অনেকে মশলাটা কষানো হয়েছে বুঝতে পারবে না, তাদের সাথে একটা টিপস আমি শেয়ার করছি। এখানে মশলাটা একদম দানা দানা হয়ে গিয়েছে, মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি আর 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি আলু দিয়ে। এবার এর মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়টা মশলার সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর এভাবে অল্প অল্প করে মশলাটা কষালে ইঁচড়টা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমি আলুটা কষিয়ে নিয়েছি, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলু ও ইঁচড়টা আমি আর 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আলু ও ইঁচড়টা 2 মিনিট কষিয়ে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি কষাবো না, তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। জলটা নেড়েচেড়ে ইঁচড়ের সাথে আমি মিশিয়ে নেব। আমরা কিন্তু চেষ্টা করবো একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি যদি এখানে ঠান্ডা জল দিতাম তাহলে আলু ও ইঁচড় দুটোই কিন্তু শক্ত হয়ে যেত, তখন খেতে কিন্তু ভালো লাগতো না। তাই তোমরা যে কোনো তরকারি রান্না করার সময় একটু গরম জল দিও। আমি ঝোলটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ইঁচড়ের সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি, আমি ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ইঁচড়টা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলাটা ইঁচড়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু ইঁচড়টা নামাবে না, তাহলে গরম মশলার একটা উগ্র গন্ধ থাকবে। এর সাথে আমি 1 চামচ ঘি দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ইঁচড়টা নামিয়ে নিয়েছি। আর আজকে আমি যেভাবে রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।